সচিবালয় শেরেবাংলা নগরে সরিয়ে নেয়ার উদ্যোগ ২,২০০ কোটি টাকার প্রকল্প একনেক সভায় উত্থাপন। নানা নিয়মের বেড়াজাল আর ব্যাংকের অসহযোগিতায় এসএমই ঋণ সুবিধা নিতে না পারার অভিযোগ অনেক উদ্যোক্তার। কেন্দ্রীয় ব্যাংক বলছে প্রতিনিয়ত বাড়ছে ঋণ গ্রহণের হার। এবং বরিশালে বিদেশি নাগরিকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, দাবি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। নানা পদক্ষেপে সন্তুষ্ট ভ্রমণকারীরাও। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের সম্ভাবনা ও সমস্যা নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন লাইট ইঞ্জিনিয়ারিং সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক। জনাব আব্দুর রাজ্জাক, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে আলোচনায় যাওয়ার আগে কিছু নিয়মিত খবর থেকে ফিরছি। ঠিক আছে। ২,২০৯ কোটি টাকা ব্যয়ে রাজধানীর শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তর প্রকল্প একনেক সভায় উত্থাপন করা হয়েছে। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় এ প্রস্তাব উত্থাপন করা হয়। সচিবালয়ে শেরেবাংলা নগরে স্থানান্তর প্রকল্প কার্যক্রম ২০১৫ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুনের মধ্যে শেষেরও প্রস্তাব করা হয়েছে। একনেক সভায় এ প্রকল্প সহ ৪,৮৬৮ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে মোট ৮টি প্রকল্প অনুমোদনের কথা রয়েছে। এর মধ্যে রয়েছে ৭৫০ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে পদ্মা সেতুর নিরাপত্তার জন্য কম্পোজিট ব্রিগেড স্থাপন প্রকল্প। প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে ৪,৩৬৩ কোটি ৬২ লাখ টাকা। বিদেশি সাহায্য ধরা হয়েছে ৫০৪ কোটি ৭১ লাখ টাকা। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আছেন সহকর্মী মোস্তফা মাহবুব। একনেক সভার সবশেষ খবর জানতে যোগ দিচ্ছি তার সঙ্গে। মাহবুব। হরিপদ, এই মুহূর্তে আমি যে শেরেবাংলা নগরে দাঁড়িয়ে আছি, এখানে পরিকল্পনা কমিশন বা মন্ত্রণালয়ের যে একনেক সভাটি সেটি কিন্তু সকাল 9:30টায় শুরু হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আসলে বৈঠক চলছে। তো আজ কিন্তু আসলে সর্বমোট 8টি প্রকল্প আসলে এখানে অনুমোদনের জন্য কিন্তু বৈঠকে উঠানো হয়েছে এবং এই এজেন্ডাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে প্রকল্পটি ছিল সেটা হচ্ছে যে জাতীয় সচিবালয় প্রতিষ্ঠার জন্য স্থাপনের জন্য যে শেরেবাংলা নগরে যে বাণিজ্য মেলার যে স্থানটি রয়েছে সেখানেই কিন্তু সচিবালয় নির্মাণের যে প্রকল্প সেই প্রকল্পটিও কিন্তু ওঠার কথা রয়েছে। এবং এছাড়াও আসলে যে পদ্মা ব্রিজ হচ্ছে আমাদের পদ্মা ব্রিজ প্রকল্পের রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু যে সেনাবাহিনীর একটি আলাদা ইউনিট গঠন করারও কিন্তু প্রকল্পের সেই প্রকল্পও কিন্তু অনুমোদনের জন্য বা সেই আলোচনার টেবিলে আজ উঠেছেন। তো প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কিন্তু একনেক সভা চলছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রকল্পগুলো এই 8টি প্রকল্পে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি 8টি প্রকল্পে কিন্তু 4,363 কোটি এবং ৬২ লাখ টাকা ব্যয়ে কিন্তু এই প্রকল্পগুলো উঠেছে এবং এগুলো এখন পর্যন্ত কিন্তু সভা চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এগুলো নিয়ে পর্যালোচনা হচ্ছে এবং একনেকের যে নির্বাহী কমিটি আছে তারা কিন্তু এই সব প্রকল্পের যে সম্ভাব্যতা নিয়ে কিন্তু আসলে তারা কথা বলছেন। তো প্রকল্পগুলো আসলে চলছে, বৈঠক শেষে আসলে জানা যাবে এই 8টি প্রকল্পের মধ্যে আসলে কোনগুলো প্রকল্প পাশ হলো এবং কোনগুলো আসলে এখনো পাশ হয়নি এগুলো আসলে জানা যাবে বৈঠক শেষে যখন ব্রিফিং করবেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী, তখন আসলে জানা যাবে এই প্রকল্পগুলো কোনটি পাশ হলো এবং কোনটি অনুমোদন দেয়া হয়নি বা পরবর্তীতে পর্যালোচনার জন্য আসলে আবারও ফেরত পাঠানো হবে। তবে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে আজকের দিনের যে সবচেয়ে বড় প্রকল্পটি সচিবালয় নির্মাণ প্রকল্প সেটি কিন্তু এখনো অনুমোদন দেয়া হয়নি। সম্ভবত এটি আবারও ফেরত পাঠানো হবে আরো পর্যালোচনার জন্য। তো এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ তথ্য।
দর্শক, সহকর্মী মোস্তফা মাহবুব রাজধানী শেরেবাংলা নগরের এনডিসি সম্মেলন কেন্দ্রের সেখান থেকে জানাচ্ছিলেন একনেক সভার সবশেষ খবরাখবর, এবং আমরা জানতে পেরেছি এই মুহূর্তে যে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল আজকের একনেক সভায় সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের, সেই প্রকল্পটি কিন্তু একনেক সভায় পাশ হয়নি বলে আমরা জানতে পেরেছি। নানা নিয়মের বেড়াজাল এবং ব্যাংকের শাখা অফিসের অসহযোগিতার কারণে এসএমই ঋণ সুবিধা নিতে পারছেন না বিপুল সংখ্যক উদ্যোক্তা। এসএমই ঋণের সার্ভিস চার্জ কমানো সহ ব্যাংকগুলো আরও সেবাবান্ধব হলে ঋণ গ্রহণের হার বাড়বে বলে মনে করেন তারা। এদিকে এসএমই ঋণ গ্রহণের হার প্রতিনিয়ত বাড়ছে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংকিং সেবা গ্রহণের ক্ষেত্রে ক্ষুদ্র উদ্যোক্তাদের যে কোনো সমস্যায় দ্রুত সমাধান দিতে তারা প্রস্তুত। মোস্তফা মাহবুবের প্রতিবেদন। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অংশ হিসেবে 2010 সালে কেন্দ্রীয় ব্যাংক চালু করে এসএমই ঋণ ব্যবস্থা। সে সময় পুনঃ অর্থায়নের ভিত্তিতে প্রায় 38,500 কোটি টাকা ঋণ দিলেও বর্তমানে এর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1,05,000 কোটি টাকা। 10% সুদে সর্বোচ্চ 25 লাখ টাকা বিনা জামানতে ঋণ দেওয়ার কথা থাকলেও বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোর অসহযোগিতার কারণে হয়রানির শিকার হন উদ্যোক্তারা। 10 লাখ টাকা লোন নেই, আর সেটার সার্ভিস চার্জ যখন আমি স্যাংশন হওয়ার আগেই আমাকে 36,000 টাকা দিয়ে দিতে হয়েছিল। তারপর আমি লোনটা হাতে পাই। মাসের শেষের দিকে লোন পেলে আমার পরবর্তী মাসের প্রথম দিকে শোধ করতে হবে। তাহলে আমি এই শোধটা কোথা থেকে করছি? তারা যে লোনটা দিয়েছে তাদের টাকা থেকে আমার শোধ করা শুরু। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে চলতি বছরের প্রথম 6 মাসে এসএমই ঋণ বিতরণ হয়েছে 56,373 কোটি টাকা। এর মধ্যে সেবা খাতে প্রায় 5,500 কোটি, ব্যবসা খাতে 35,500 কোটি এবং শিল্প খাতে ঋণের পরিমাণ ছিল 15,000 কোটি টাকা। তবে কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে শিল্প খাতে এসএমই ঋণের হার বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। এসএমই খাতকেও সেইভাবে রিস্কি ভেঞ্চার বিবেচনায় নিয়ে এসে সেখানে সুদহার নির্ধারণের ক্ষেত্রে ব্যাংকগুলোরে অ্যাবনর্মাল স্বাধীনতা দেওয়া হয়েছে। পরিষ্কার বাংলাদেশ ব্যাংকের নীতিমালায় বলা আছে যে 1%-এর বেশি কেউ প্রসেসিং ফি নিতে পারবে না। ঘটনাক্রমে যদি 1-2টা কিস্তি কেউ ফেল করে তাহলে এমনভাবে পেনাল্টিটা ধার্য করা হচ্ছে যে সুদের হার 24-25%-এ গিয়ে এভারেজ পড়ে যাচ্ছে। অর্থনৈতিক অগ্রযাত্রায় পুঁজির সুষম বন্টন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের নজরদারি অব্যাহত রয়েছে বলে জানালেন কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা। ব্যাংকিং সেবা গ্রহণে কোনো হয়রানির শিকার হলে তা কেন্দ্রীয় ব্যাংকের নজরে আনার আহ্বান জানালেন তিনি। এসএমই খাতে ঋণের স্থিতি পরিমাণ 30/6/2015 তারিখে 1,36,907 কোটি টাকা ছিল এবং 52,204 কোটি টাকা আদায় হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কোনো ব্যাংক এই গ্রেস পিরিয়ড রাখেনি, উদ্যোক্তাদের ক্ষেত্রে এইটা একটা বাধা। এখন আমরা গ্রেস পিরিয়ডটার কথা তাদের পরামর্শ দিয়েছি। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে চলতি অর্থবছরের প্রথম 6 মাসে প্রায় 57,000 নতুন উদ্যোক্তা প্রতিষ্ঠানকে 10,000 কোটি টাকা এসএমই ঋণ দেয়া হয়েছে। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন লাইট ইঞ্জিনিয়ারিং সমিতির সভাপতি জনাব আব্দুর রাজ্জাক। রাজ্জাক ভাই, আমরা যে এসএমই খাতের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখলাম, আপনিও দেখলেন আমার সাথে। তো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে আর্থিক কাঠামো, সেখানে এসএমই খাতের গুরুত্ব আপনি যদি নিজের পর্যবেক্ষণ কিভাবে তুলে ধরবেন? দেখেন, মানে যে প্রতিবেদনের যে বিষয়গুলো তোলা হয়েছে, আনা হয়েছে, সবগুলি সঠিক। মানে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে তাদের বক্তব্য ঠিক, আবার আমাদের ব্যবসায়ী নেতাদের পক্ষে যে বক্তব্য সেটাও ঠিক। কিন্তু মানে ঋণ ব্যবস্থাটা ব্যাংকের এরকম পর্যায়ে আছে যে এসএমই লোন অ্যাকচুয়ালি নিচ্ছে কারা? আপনার এখানে নিচ্ছে আপনার মধ্যস্বত্বভোগী, একেবারে আপনার মানে ওই ব্যবসায়ী আর কি। মনে করেন 4 জন 5 জন 6 জন একটা গ্রুপ করলো, 10 লাখ করে 50 লাখ টাকা নিল, এই সিন্ডিকেট করে এই 10 জনের 5 জনের একটা গ্রুপ করে তারা ইম্পোর্ট ব্যবসা শুরু করলো। আপনাকে দেখতে হবে এসএমই সেক্টরে যে ঋণ বিনিয়োগটা আপনার হয়েছে, ঋণ দানটা হয়েছে, সেটা ম্যানুফ্যাকচারিং সেক্টরে কি পরিমাণ গিয়েছে। আমরা একটা সমীক্ষায় দেখেছিলাম যে আপনার একটা বাণিজ্যিক ব্যাংক আপনার যারা দাবি করেন, মানে তারাই সবচেয়ে বেশি আপনার এসএমইতে ঋণ দিয়েছেন, তাদের ইয়েতেই আপনার একটা সমীক্ষা দেখা গেছে 72% তারা
ওই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র আপনার মানে যারা নাকি আপনার মানে আপনার এটা কি ধরনের ব্যবসা করে মানে মানে সিন্ডিকেট ক্লাস্টার করে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র, কিন্তু তারা ম্যানুফ্যাকচারিং নাই, তারা মনে করেন ডিস্ট্রিবিউটর ডিলারদের মাল নিয়ে হয়তো বিক্রি করে, মানে ওই ধরনের আর কি। কিন্তু এসএমইতে আপনার যারা নাকি আপনার মানে এমপ্লয়মেন্ট জেনারেট করতেছে এবং ইম্পোর্ট সাবস্টিটিউট প্রোডাক্ট তৈরি করতেছে, তাদের আপনার ওখানে মানে ঋণ গ্রহণের হারটা অনেক কম। কারণ একটা জিনিস দেখলেন যে 3 লাখ টাকা নেওয়ার আগে তাকে 36,000 টাকা আগেই পেমেন্ট করতে হয়েছে। আবার সুদ আপনার ব্যবসা করার পর লাভ হবে, মানে সে লভ্যাংশ থেকে যেখানে সুদ বলা দেবে। হচ্ছিল যে 1% প্রসেসিং ফি, সেখানে 12% প্রসেসিং সেটা তো ফি আপনার কোনো অবস্থায় কোনো বাণিজ্যিক ব্যাংক আপনি মানছে না। তারা আপনার মনে করেন বড় একজন মানে কর্পোরেট বিজনেস হাউসের যদি একটা কোম্পানি যদি আপনার অ্যাপ্রোচ করে ব্যাংকের সাথে আপনার বার্গেনিং করে, এটা 10-10.5% পর্যন্ত তারা ইন্টারেস্ট নিতে পারে। কিন্তু এসএমইতে মানে 10% বলা হয়েছে, এটা একটা শুভঙ্করের ফাঁকি। কারণ এটা টার্ম লোন, আপনাকে 10% পড়ছে, এটাকে 24-28% গিয়ে পড়তেছে আপনার। তারপরে তো আপনার ফিস আছে। আমি আপনার প্রথম 3 মাসে যে কিস্তি, ওইখানে যে পরিমাণ টাকা সুদ দিচ্ছি, আমার 3 বছরের টার্মসে শেষের মাসগুলোতে আমি কোয়ার্টারে আমি ওইভাবেই অ্যামাউন্ট দিচ্ছি, তখন তো আমার প্রিন্সিপাল অনেক কমে যাচ্ছে। কিন্তু ওই 10% কত পার্সেন্ট হয়, এটাকে বলে আপনার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এখন আমরা ওই সমস্ত বেড়াজালের মধ্যে আছি। এসএমই শব্দটা খুবই পপুলার, ব্যাংকে বলেন, পলিসি মেকাররা বলেন, বা আপনার আমাদের ডোনার এজেন্সিরা বলেন, সবাই আপনার এটাকে খুব, বিশেষ করে কনসালটেন্সি যারা করেন, সেই সমস্ত বিজ্ঞ কনসালটেন্টরা এটাকে নিয়ে খুব মানে ব্যবসা করতেছেন, স্টাডি করতেছেন, সার্ভে করতেছেন, মানে এটার পটেনশিয়ালিটি কি আছে দেখতেছেন, এটা নিয়ে সেমিনার করতেছেন। এসএমইর যে সংজ্ঞা নির্ধারিত হয়েছে সেটা কি এখন বলা যায় যে লজিক্যাল, না, বাস্তবসম্মত? সংজ্ঞা এখন মোটামুটি আপনার শিল্পনীতিতে যে সংজ্ঞা আছে সেটাকে যদি আমরা সবাই আপনাকে মানে মানে মূল সংজ্ঞা ধরি, তাহলে সমস্যা নাই। আর এখানে বাংলাদেশ ব্যাংকের কিছুটা আপনার মানে আদার ব্যাপারে জাহাজের কাজ করার মতো অবস্থা। আপনার বাংলাদেশ ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক, উনি প্রাইভেট সেক্টর বা আপনার সরকারি ব্যাংকগুলো যে আছে আর্থিক প্রতিষ্ঠানগুলো রেগুলেট করবেন, দেশের অর্থনীতি, মুদ্রানীতি এগুলো দেখবেন। কিন্তু ওনারা আপনার এসএমই ডিভিশন করে এসএমই ঋণদান, আমি তো এটা বুঝি না। আপনার এখানে গভর্নমেন্ট আপনার এসএমই ফাউন্ডেশন হয়েছে, তাদের পক্ষে তো একটা যুক্তি আছে যে যেহেতু ব্যাংকিং খাত হচ্ছে বাংলাদেশের আর্থিক খাতের একটা বড় অংশ, এবং যে অর্থ প্রবাহ যদি মার্কেটে করতে হয় ব্যাংক দিয়েই করতে হবে, সেই জায়গায় অভিভাবকের ভূমিকায় বা গাইডলাইন তৈরির ক্ষেত্রে তো বাংলাদেশ ব্যাংকে একটা রোল থাকাই উচিত। এটা তো আপনার গভর্নমেন্টের নীতিমালায় রিফ্লেক্ট করবে, এটাকে ব্যবস্থাপনায় থাকবে আপনার যার কাজ যতটুকু ততটুকু। কেন্দ্রীয় ব্যাংক ফান্ডটা আপনার প্রিজার্ভ করবে, এখানে রিফাইন্যান্সিং এ আপনার শিডিউল ব্যাংকের মাধ্যমে বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে টাকাটা আপনার ডিসবার্সমেন্ট হবে। এখন এই যে মনিটরিং কাজটা, যে এটাকে মানে আপনার ম্যানুফ্যাকচারিং সেক্টরে যাচ্ছে না কোনো আপনার ওই আপনার ফরিয়াদের কাছে ট্রেডিং বিজনেসে যাচ্ছে বা ট্রেডিং এ যাচ্ছে বা অন্য কোনো আপনার মানে খারাপ কোনো আপনার অনৈতিক ব্যবসায় যাচ্ছে, এটাকে দেখতে হলে আপনাকে মানে এখানে যারা যারা নাকি এটার স্টেক হোল্ডার তাদেরকে সম্পৃক্ত করতে হবে। আমি বলতে চাচ্ছি বাংলাদেশ সরকার আপনি এসএমই ফাউন্ডেশন করেছে, এসএমই ফাউন্ডেশন থাকবে, বিসিক আছে, গভর্নমেন্টের বঙ্গবন্ধুর হাতে গড়া আপনার যে প্রতিষ্ঠান, যার নেটওয়ার্ক সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আপনার রয়ে গেছে, ডিস্ট্রিক্ট আপনার ম্যানেজারের অফিস, তাদের সহযোগিতা আপনার দেওয়া আছে, এবং প্রাইভেট সেক্টরের আপনার চেম্বার এবং মানে সেক্টরাল অ্যাসোসিয়েশনগুলো আছে। ওভারঅল আপনার অ্যাপেক্স বডি প্রাইভেট সেক্টরে এফবিসিসি আছে। মানে এদেরকে সম্পৃক্ত করে যদি আপনার মনিটরিংটা এবং এটাকে ঠিক মতো আপনার টাকাটা ইনজেক্ট হচ্ছে কিনা, গভর্নমেন্ট যে আপনার নীতি নির্ধারণী পর্যায়ে যে ধরনের ডায়ালগ গুলো হয়, সেই জায়গায় আপনাদের প্রেজেন্টেশন বা আপনাদের প্রতিনিধিত্ব কেমন আছে? আমরা আমার সুযোগ হয়েছিল, আমি কয়েক টার্মস এফবিসিসি এর বোর্ডে ছিলাম, ইমিডিয়েট আগের টার্মসে আমি ছিলাম। আমার সুযোগ হয়েছিল সর্বোচ্চ পর্যায়ে এই এসএমইর আপনার বাংলাদেশ ব্যাংকের রোল, এসএমই ফাউন্ডেশনের রোল তুলে ধরা। আপনাকে একটা জিনিস বলি, জাপান গভর্নমেন্ট বাংলাদেশ সরকারের এসএমইর ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য, নট ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য আপনার প্রায় 500 কোটি টাকার একটা ফান্ড দিয়েছেন। আপনার এই টাকাটা আপনি 0.01% ইন্টারেস্টে দিয়েছেন, আর এই টাকাটা আমরা পাই আপনার
মানে মাঝখান দিয়ে মধ্যস্বত্বভোগী হচ্ছে ব্যাংক আর লিজিং কোম্পানি, তারা 5%। ও, বাংলাদেশ ব্যাংক প্রফিট করতেছে 4.99%, আপনার 0.1% এসে পাইছে। তারপরে তাদের ব্যবসা হইতেছে এখানে প্রায় 5%, আর আমরা পাচ্ছি আপনার ব্যাংকগুলোর কাছে 17, 18, 20, 22, এখন অনেক অনেক জায়গায় মানে কম্পাউন্ড ইন্টারেস্টে, কিন্তু compound স্ট্রেট interest। লাইনে 10%। কিন্তু যদি এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে এই টাকাটা যদি, যেহেতু তাদের ম্যান্ডেট আপনার ক্রেডিট হোলসেলিং করা, যদি এই ফান্ডটা যদি ফান্ড ম্যানেজার হিসেবে এসএমই ফাউন্ডেশনকে দায়িত্ব দেওয়া হয়, আমি এসএমই ফাউন্ডেশনের বোর্ডে আছি বলে বলছি না, যদি আপনার এসএমই ফাউন্ডেশনের যদি ক্যাপাসিটি না থাকে, তারা ফান্ড ম্যানেজার হিসেবে ম্যানেজমেন্টের জন্য তারা একটা সেল ডেভেলপ করবে। এটা ওয়ান টুর ব্যাপার। বাংলাদেশে আপনার প্রফেশনাল এরকম অনেক এক্সপার্ট রয়ে গেছেন যারা এই ধরনের ফান্ড ম্যানেজ করতে পারে। হোয়াই বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক উইল ডু দিস? এটা তো তাদের জব না। রাজ্জাক ভাই, আমরা আরো আলোচনা করছিলাম লাইট ইঞ্জিনিয়ারিং সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকের সঙ্গে। আমরা আবারও আলোচনায় যোগ দিচ্ছি। রাজ্জাক ভাই, বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টা আপনি বলছিলেন যে এসএমই খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকা, রোলটা, সেটা নিয়ে আপনার কিছু প্রশ্ন রয়েছে। হ্যাঁ, আমার প্রশ্নটা মানে আপনার বাংলাদেশ ব্যাংক আমি দেখতে পারি না ওর জন্য না, কিন্তু আমার কথা হলো মানে যার কাজটা তাকেই করতে হবে, তাহলে আউটপুটটা আপনার প্রপার হবে এবং গভর্নমেন্টের পলিসিতে যে জিনিস চাচ্ছেন সেই রেজাল্টটা পাবেন। মানে গ্রোথটা আরো বেগবান হবে। গ্রোথটা বেগবান হবে। কারণটা হলো কি, আপনার মনে করেন 72% যদি আপনার ট্রেডিং এর কাছে আপনার এসএমইর ফান্ডটা চলে যায়, সেক্ষেত্রে কর্মসংস্থান, এটা কর্মসংস্থান আপনি কি করে পারবে? আপনার এখানে আপনি আরো লোক বেকার হবে। আর সরকারের যে আপনার টার্গেট, যে ইম্পোর্ট সাবস্টিটিউট তৈরি করার, ইম্পোর্ট সাবস্টিটিউট, আপনার সেলফ এমপ্লয়মেন্ট ক্রিয়েশন এবং আপনার অন জব কাজের মধ্যে দিয়ে যে আপনার স্কিল ডেভেলপমেন্ট হবে, এটা তো সবকিছু দিয়ে মানে যে কোনো সেক্টরে, মানে যে কোনো দেশে আপনার অর্থনৈতিক যে সমৃদ্ধি, যে আপনার দ্রুত উন্নতির জন্য আপনার ম্যানুফ্যাকচারিং সেক্টরকে, অর্থাৎ শিল্পায়নকে আপনাকে গুরুত্ব দিতে হবে। এবং বাংলাদেশ সরকারের যে আপনার মানে ভিশন 2021 এবং আরো যেগুলো আছে, সবকিছুর মধ্যেই কিন্তু আপনার এই জিনিসটা আছে যে শিল্পায়নকে তারা প্রাধান্য দেবে। আমি একটু বলতে চাই যে আমাদের এশিয়ান বা পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে কোন দেশকে আমরা রোল মডেল ভাবতে পারি এসএমই খাতের উন্নয়নের দিক থেকে? এসএমই খাতের উন্নয়নে আপনার আমাদের, আমি মনে করি আপনার মালয়েশিয়া, তাইওয়ান এবং কোরিয়ার কথা আমরা এই শুনেছি। তিনটা দেশ, এবং সম্প্রতি থাইল্যান্ড আপনি খুব ভালো করছে। এখানে আপনি মানে ইনস্টিটিউশনাল সাপোর্ট একদিকে যেমন আছে, আরেকদিকে গভর্নমেন্টের পলিসি ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা এটার পর্যবেক্ষণটা মানে সঠিকভাবে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো, আপনার মনে করেন আপনার কাজটা আমি করতে পারবো না, আমার কাজটা আপনি করতে পারবেন না। ওখানে যারা আপনার আমাদের রাইট ম্যান রাইট প্লেস। এখন আপনার মনে করেন এসএমই ফাউন্ডেশনকে করা হয়েছে, আপনার বিসিক আছে, এদের কাজে লাগাতে হবে। এটা তো মানে অনেকে আপনার, আমি মনে করি না সঠিক জায়গায় তারা কাজ করতেছে, এবং এটা ম্যান্ডেট, এসএমই ফাউন্ডেশন ম্যান্ডেট আছে। আমি মনে করি এটা যদি আপনি এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে টাকাটা ডিসবার্সমেন্ট হয়, টাকাটা রাখবে বাংলাদেশ ব্যাংকেই, কিন্তু কোন ব্যাংক কিভাবে পাবে, কোন সেক্টরে কিভাবে যাবে, এটা দেখার জন্য যদি আপনার দায়িত্বটা আপনার মানে যারা একদম বিশেষায়িত কোনো প্রতিষ্ঠান, হ্যাঁ তাদেরকে থাকে, তাহলে আপনার ক্ষুদ্র মাঝারি সেক্টর, যেখানে বাংলাদেশের আপনার মানে ম্যানুফ্যাকচারিং সেক্টরের আপনার 97% হলো এসএমই। তো ওই এসএমই যদি আপনার প্রপারলি নার্সিং না হয়, বা যদি আপনার সবকিছুতে উদ্দেশ্য হলো আপনার রোলটা যদি ঠিক মতো প্লে করতে না পারে, এটা আপনার এর জন্য একটা কথা আমি বলতেছি, বাংলাদেশের এই যে শিল্প খাতে প্রযুক্তি এবং ভালো যেসব উন্নয়ন রয়েছে, অভিজ্ঞতা বাইরের সেইগুলোর মানে সংশ্লেষ কেমন হয়েছে? আসলে তো মনে করেন আমি যে অ্যাসোসিয়েশন করি, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি, আমার সমিতির এবং সরকারের আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের একটা কাউন্সিল আছে, লাইট ইঞ্জিনিয়ারিং বিজনেস প্রমোশন কাউন্সিল। তাদের মাধ্যমে আমরা সহযোগিতা, এবং এসিডিএফ, ওয়ার্ল্ড ব্যাংক, আইএফসির আপনার একটা ডোনার এজেন্সি, তাদের সাথে আমাদের একটা এমইউ ছিল। তাদের সহযোগিতায় আমরা মোটামুটি অনেকগুলো জায়গা, আপনি মনে করেন তাইওয়ান, কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, এসব জায়গা আমরা দেখছি, আপনার চায়না। দেখলাম যে বাংলাদেশের যারা নাকি, আমরা যারা উদ্যোক্তা এবং কর্মজীবী,
টেকনিশিয়ান, আমরা ওরা যেটা 20 বছরে করছে আমরা 3 বছরে করব। আমাদের ভিতরে কিন্তু ওই স্পিডটা আছে, কিন্তু সবকিছু থাকার পরেও আমাদের মানে ওই প্রযুক্তিগত যে ল্যাকিংটা, এই জন্য কিন্তু আমরা আপনার মানে প্রযুক্তি ওদের সাথে এবং policy, কিন্তু policy আমরা কিন্তু এটা দ্রুত রিসিভ করতে পারি। আপনি মনে করেন যারা যারা নাকি আপনার প্রযুক্তি আনার সক্ষমতা আছে তারা কিন্তু আগাচ্ছে। আপনার এই মুদ্রণ শিল্প একসময় আপনার এই প্রিন্টিং মেশিন যখন নাকি আপনার মনে করেন এই আপনার আগে তো লিডের সিসার আপনার দিয়ে কম্পোজ হইতো, এখন তো আপনার কম্পিউটারে হচ্ছে, তাই না? তারপর প্রিন্টিং মেশিনের যে সমস্ত ডিভাইস, যে সিস্টেম, এগুলো মেনটেনেন্সের লোক ছিল না একসময়। এগুলো আপনার বড় বড় আপনার প্রেস যেগুলো সেই জায়গায় সক্ষমতা আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু কিছু পলিসি সুযোগ সুবিধা আর্থিক আমাদের দরকার হলো জটিলতা রয়েছে। স্পেস, ইন্ডাস্ট্রিয়াল আপনার ইনফ্রাস্ট্রাকচার, স্পেস। ইন্ডাস্ট্রিয়াল আপনার এসএমইতে যারা আমরা আছি আমরা পাচ্ছি না, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে ব্যাংকের সহজলভ্যতা, এবং যারা নাকি আমাদেরকে মানে জানে, যেমন বেসিক আছে, আপনার এসি ফাউন্ডেশন আছে, তাদের ব্যবস্থা এবং ডায়লগ, ইন্টিগ্রিটি মানে আপনার এক্স্যাক্টলি মানে মনে করেন রিলেটেড অ্যাসোসিয়েশন সাথে আপনার ডায়লগ, যে কি প্রবলেম, কেন মানে লোন নিতে পারছো না, আচ্ছা, এইগুলো আপনার বিশ্বায়নের সাথে সাথে আমরা যতটুকু জানি যে বিভিন্ন দেশের এখন কিন্তু কেউ কম্পোজিট উৎপাদনে খুব কম যায়, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে দেখা যায় হচ্ছে যে কেউ গাড়ি প্রস্তুত করছে, তারা হয়তো টায়ার আনছে অন্য একটা কোম্পানি থেকে, স্ক্রু আনছে অন্য জায়গা থেকে, বেল্ট করছে অন্য জায়গা থেকে। তো এই জায়গাগুলোতে আমাদের মধ্যবর্তী শিল্পপণ্য রপ্তানির ক্ষেত্রে আমরা কতটুকু এগিয়েছি? আমাদের এর জন্য আমাদের সেক্টরে সবচেয়ে বেশি পটেনশিয়াল ইঞ্জিনিয়ারিং সেক্টর, লাইট ইঞ্জিনিয়ারিং। কারণ আমাদের এই সেক্টরে কিন্তু আপনার যদি আমরা প্রকৃত কাঁচামাল এবং প্রযুক্তি প্রপারলি ইউজ করি এবং কমপ্লায়েন্সের মধ্যে তৈরি করি, তাহলে আমরা বিশ্বের যে কোনো প্রান্তে আমরা যে কোনো দেশের চেয়ে দ্রুততম সময়ে এবং কম মূল্যে সঠিক পরিমাণের এবং আপনার কোয়ালিটির জিনিসটা আমরা দিতে পারি। আমরা কিন্তু ওই দিক দিয়ে অনেক অনেক কম্পিটিটিভনেস আমাদের তৈরি হবে যদি কিছু প্রযুক্তিটা আমরা আনতে পারি আর প্রপার র মেটেরিয়াল, এবং দুইটি কিন্তু হাতে না গেলে শুধু দরকার ইনফ্রাস্ট্রাকচার, ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার, আপনার ফিনান্সিয়াল আপনার যে লেন্ডিং সাপোর্টটা, অর্থায়নের সাপোর্ট সরকারের, আর হলো আপনার টেকনোলজি সার্চিং করার জন্য ইনস্টিটিউশনাল সাপোর্ট দরকার। আমাদের দেশের পেশাজীবী অনেক কনসাল্টিং কোম্পানি আছে, এসএমই খাতের সাথে যারা জড়িত অনেকেই আছে, তাদের হয়তো পুঁথিগত শিক্ষা নেই, কিন্তু পুঁথিগত না হলে এখন বিশ্ববিদ্যালয়ে পাশ করে আসতেছে, ইঞ্জিনিয়ারিং পাশ করে আসতেছে, কিন্তু আসার পর সে তো আপনার বিমুখ হচ্ছে, তাকে তো আপনি আমি অ্যাকোমোডেট করতে পারছি না। বিভিন্ন তাকে অ্যাকোমোডেট করতে গেলে আমাকে স্পেস দিতে হবে, তো ওই ইন্ডাস্ট্রিয়াল আপনার ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে, এবং ব্যাংক ঋণের এখন ওই যে ব্যাপারটা, আপনাদের এই যে গ্যাস বিদ্যুৎ এই ধরনের যেসব একদমই খুবই প্রয়োজনীয় আমরা গ্যাস সাপোর্টগুলো কেমন বিদ্যুৎ পাচ্ছেন? এখন আমরা মনে করি বর্তমানে ওই সমস্যাটা আমাদের ওই কেটে গেছে। নেই আপনার। এখন আমরা হয়তো সামনে আসবে যদি এই চাহিদার সাথে তাল মিলিয়ে উৎপাদন না বাড়ে বিদ্যুৎ বা গ্যাসের সরবরাহ, সরকারের মনোযোগ আছে, সরকারের মনোযোগ অবশ্যই আছে। আমাদের দরকার এখন, তবে হ্যাঁ আমরা আশাবাদী এই বর্তমান সরকার এই জিনিসগুলো কিন্তু আপনার নজর দিচ্ছে। আমাদের আপনার ইন্ডাস্ট্রিয়াল পার্কের জন্য বিসিকের সাথে আমাদের একটা এমইউ হয়েছে, তারপরে আমাদের সাথে অর্থ মন্ত্রণালয়ের একটা প্রকল্প আপনার স্কিল আপনার লোক তৈরি করার জন্য সেফ নামে একটা প্রজেক্ট আমরা বাস্তবায়ন করছি আপনার, এবং অন্যান্য সেক্টরে করছে, আমরাও করছি। তো এই যে আপনার মনে করেন আমাদের তো দরকার 5টা জিনিস। একটা হলো আপনার পুঁজি, প্রযুক্তি, প্রশিক্ষণ, পরিকল্পিত শিল্প পার্ক এবং পলিসি সাপোর্ট। এই 5 প আমি বলি আর কি, এটা আমার মানে দীর্ঘ, এগুলোর একটা যদি সঠিক সমন্বয় ঘটে তাহলে আপনি বলছেন যে বাংলাদেশের সামগ্রিক শিল্প খাতকে এগিয়ে নিতে এসএমই অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশের মানুষ সম্পদ দ্রুত আমরা ক্যাচ করতে পারি, মানে আনবিলিভেবল। আমাদের এরকম আপনার এক্সপেরিয়েন্স আছে, আমরা মানে মাঠে আমরা অন দ্য ফ্লোরে, প্রোডাকশন ফ্লোরে বিভিন্ন জায়গায় কাজ করছি। আমি সম্প্রতি পাবনায় আপনার সফর করছি আমার অ্যাসোসিয়েশনের থেকে, সেখানে আপনার স্কোয়ারের অনেক মেশিন তো আমরা তৈরি করতেছি, মানে আমাদের মেম্বাররা সফিস্টিকেটেড, নট অনলি স্কোয়ার, অনেক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের অনেক গুরুত্বপূর্ণ
আপনার খুব প্রেসিশন মেশিন আপনার যেগুলো একসময় অনেক বেশি দাম দিয়ে বিদেশ থেকে আনতে হতো Exactly. সেগুলো। ধন্যবাদ রাজ্জাক ভাই আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা আশা করি আপনাদের হাত ধরে যারা এসএমই উদ্যোক্তা রয়েছে তাদের হাত ধরে বাংলাদেশের শিল্প খাত এগিয়ে যাবে। থ্যাংক ইউ আপনাকে সময়টা দিয়ে। দর্শক, আমরা কথা বলছিলাম লাইট ইঞ্জিনিয়ারিং সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকের সঙ্গে। বরিশালে বিদেশি নাগরিকদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে বলে দাবি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। বিদেশিদের যাতায়াতের সময় সার্বক্ষণিক প্রহরায় রয়েছে পুলিশ। তাদের বাসস্থান ও কর্মস্থলে পোশাকধারী পুলিশ ছাড়াও গোয়েন্দা নজরদারির আওতায় আনা হয়েছে। এসব ব্যবস্থায় সন্তুষ্ট বিদেশি নাগরিকরাও। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। সম্প্রতি ঢাকা ও রংপুরে দুজন বিদেশি নাগরিক হত্যার পর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বরিশালে বসবাসরত বিদেশি নাগরিকদের নিরাপত্তায় নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তৈরি করা হয়েছে বিদেশি নাগরিকদের তালিকা। তাদের বাসস্থান ও কর্মস্থলে পোশাকধারী পুলিশ মোতায়েন ছাড়াও রয়েছে গোয়েন্দা নজরদারি। যেসব বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওর সাথে বিদেশি নাগরিকরা সম্পৃক্ত তাদের সাথেও সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, সকল পুলিশ ইউনিটের প্রধানদের সাথে জরুরি ভিত্তিতে পুলিশ কমিশনার মহোদয় সভা করেছেন এবং বিভিন্ন এনজিও কর্তৃপক্ষ সহ সকলের সাথে সভা করেছে। বরিশালে অবস্থানরত কর্মরত সকল বিদেশিদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিদেশিরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব। আমরা একটা ফোকাল পয়েন্ট এস্টাবলিশ করেছি যে যাতে করে তারা সব ক্ষেত্রে যোগাযোগ এস্টাবলিশড হয়। আমাদের পেট্রোল অ্যাক্টিভিটিস বাড়াচ্ছি এবং তাদের সাথে যোগাযোগ সবসময় থাকছে। এভাবে আমরা বিদেশিদের নিরাপত্তা পুরোপুরি সময় আমরা রাখতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এসব পদক্ষেপে সন্তুষ্ট বলে জানিয়েছেন বরিশালে অবস্থানরত বিদেশি নাগরিকরাও। পুলিশের অবস্থা অনেক ভালো, এখানে প্রিন্সিপাল আর আমার কলেজের অবস্থা অনেক ভালো, তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ফিল করতেছি। আলহামদুলিল্লাহ উই ডোন্ট ফিল এনি ডেঞ্জারাস হিয়ার। আলহামদুলিল্লাহ উই আর টোটালি সেফ। আমাদের ক্যাম্পাস অনেক বড় আছে, তো আমরা বাইরে কোনো ভয় নেই আমাদের। Bangladesh and Borishal particularly, they have been very good, cooperative. We enjoy going out and like they respect us, we respect them. বরিশাল বিভাগে বিদেশি নাগরিকের সংখ্যা 150 জন। এর মধ্যে বরিশাল মেডিকেলে অধ্যয়নরত আছেন 27 জন বিদেশি। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। হাজার হাজার হেক্টর জুড়ে চোখ জুড়ানো জলাভূমি শুধু ভ্রমণ পিপাসুদের মনে শান্তির পরশই বোলায় না, পরম মমতায় আশ্রয় দেয় লক্ষ লক্ষ জীবনকেও। সিলেট ও মৌলভীবাজারের হাকালুকি হাওরের ওপর নানা প্রয়োজনে যেমন নির্ভরশীল সেখানকার লক্ষ লক্ষ পরিবার, তেমনি দেশের স্বাদু পানির মাছের একটি বড় চাহিদাও মেটায় এই হাওর। কিন্তু ক্রমাগত জলবায়ু পরিবর্তন হুমকির মুখে ফেলেছে হাওরের জীববৈচিত্র্যকে। হাকালুকি হাওর ঘুরে আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল, ক্যামেরায় ছিলেন শহীদুল ইসলাম হীরা। দিগন্ত বিস্তৃত জলাভূমির নাম হাকালুকি হাওর। 238টি বিল ও 10টি নদী নিয়ে গড়ে ওঠা এই হাওরের আয়তন 18,000 হেক্টরেরও বেশি। হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সারা দেশে ছোট বড় হাওর রয়েছে 414টি, যার মধ্যে হাকালুকি হাওর সবচেয়ে বড়। সিলেট এবং মৌলভীবাজারে অবস্থিত এই হাওরটিকে ঘিরেই এখানকার মানুষের জীবন জীবিকা নির্ভর করে থাকে। হাওরে মাঝে মাঝে দেখা মিলবে ছোট বড় জেলে নৌকার। বর্ষায় পুরো এলাকাটি পানিতে প্লাবিত হয়, তখন ব্যস্ত সময় পার করেন এখানকার জেলেরা। বাউ, বোয়াল, এরপরে ছোট মাছ, এই ধরনের মাছ আমরা লইয়া নিয়ে বাজারে বাজারে বিক্রি করি। আর বিশাল এই জলাভূমির 107 প্রজাতির মাছ মিষ্টি পানির দেশীয় মাছের বৃহত্তম প্রজনন কেন্দ্রে পরিণত করেছে এই হাকালুকিকে। তবে সাম্প্রতিককালে একটু একটু করে কমে আসছে হাওরের উৎপাদন। হাওরের বুকে স্থায়ী আবাস গড়া 526 প্রজাতির উদ্ভিদের সংখ্যা কমছে দ্রুত। যে কলকাকুলি হাওরে বেড়াতে আসা ভ্রমণ পিপাসুদের উদাস করে, সেই 305 প্রজাতির দেশীয় পাখিও হারাচ্ছে তার নীড়। খাবারের খোঁজে দূর দেশ থেকে এখানে আশ্রয় নেওয়া 112 প্রজাতির অতিথি পাখির বৈচিত্র্য আর তেমনভাবে দেখা যায় না। আর এসবের জন্যই বিশেষজ্ঞরা দায়ী করেছেন জলবায়ু পরিবর্তনকে। হাওর জুড়ে বসবাস করা 141 প্রজাতির বন্যপ্রাণীও কমছে দ্রুত। হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ। কয়েকটি এলাকাকে ঘোষণা করা হয়েছে মাছসহ জলজ প্রাণীদের অভয়ারণ্য। আমরা পরিবেশ অধিদপ্তর সিবিএসই প্রকল্পের মাধ্যমে এখানে 9টি বিলকে খনন করে অভয়াশ্রম হিসেবে প্রতিস্থাপন করছি। এটা একাধারে মৎস্য অভয়াশ্রম এবং জলাভূমি অভয়াশ্রম। বর্ষা শেষে শুকনো মৌসুমেও হাওর অঞ্চলের মানুষ যেন জীবিকা নির্বাহ করতে পারে সেজন্য ব্যবস্থা নিয়েছে সরকার। শুষ্ক মৌসুমে 3টি সেচ প্রকল্প
হাকালুকি হাওর স্থাপন করেছি। সেচ পাম্পের মাধ্যমে আমরা হাকালুকি হাওরের জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে পারবো। প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা এবং পরিবেশ সংরক্ষণ আইন 1995 অনুযায়ী হাকালুকি হাওরের পরিবেশের প্রতি নেতিবাচক প্রভাব ফেলে এমন সব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। তারপরও হাওর অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডকে আরও বেশি কার্যকরী ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন স্থানীয়রা। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, সিলেট। আমদানি বেড়ে যাওয়ায় হিলি স্থলবন্দরে আবারও কমেছে পেঁয়াজের দাম। গত 3 দিনের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম কমেছে 12 থেকে 15 টাকা। বর্তমানে বন্দরে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 থেকে 38 টাকায়। হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, গেল 3 দিনে এ বন্দর দিয়ে ভারত থেকে 1500 টন পেঁয়াজ আমদানি হয়েছে। আমদানি বাড়ায় দাম আরও কমতে পারে বলে মনে করছেন তারা। তবে পেঁয়াজের দাম কমায় লোকসানে পড়েছেন খুচরা বিক্রেতারা। বর্তমান পেঁয়াজ প্রতি কেজি 35 থেকে 36 টাকা আমরা বেচতেছি। 2-3 দিনের ব্যবধানে পেঁয়াজ কেজি প্রতি 10 থেকে 12 টাকা কমে গেছে। আমাদের কয়েকদিন আগে পেঁয়াজ কিনে আসলো 50 টাকা, এখন সেই পেঁয়াজ বাজার কমে যাওয়াতে 30-35 টাকা দেওয়া হচ্ছে। কিছুদিন আগে পেঁয়াজের দাম বেশি ছিল, এখন কেজি প্রতিতে 12 থেকে 15 টাকা কম। যারা ক্রেতা সাধারণ তাদের জন্য অনেক উপকার হয়েছে। গত 3 দিনের ব্যবধানে কেজি প্রতি দাম কমেছে 10 থেকে 12 টাকা। চাহিদার তুলনায় অতিরিক্ত আমদানি হয়, বাজার কমে গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারীদের পেনশনের টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের 6 জন ও জেলা হিসাব রক্ষণ অফিসের 16 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। দুদক প্রতিনিধি জানান, গত 2006 সাল থেকে 2011 সাল পর্যন্ত সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখার সাবেক ব্যবস্থাপক সহ 6 জন এবং সাবেক জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সহ 16 জন কর্মকর্তার যোগ সাজসে সরকারি কর্মচারীদের পেনশনের টাকা আত্মসাৎ করেন। এ সময় তারা 16,06,02,000 টাকা একাধিকবার পরিশোধ এবং যোগফল বেশি করে দেখান। পরে দুদক এ বিষয়ে তদন্ত করে ও প্রাথমিক তদন্ত শেষে সত্যতা পাওয়ার পর সোমবার মামলাটি দায়ের করা হয়। এখন মামলাটি তদন্তের অনুমতির জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হবে বলেও জানান দুদক প্রতিনিধি। বর্তমানে অভিযুক্ত কর্মকর্তাদের কয়েকজন অবসরে, আবার কেউ কেউ বিভিন্ন জেলায় কর্মরত আছেন। একাধিক পেনশনধারীদের দেখাইয়ে 16,06,02,992 টাকা আত্মসাৎ করার দায় এই মামলা রুজু করা হয়। তদন্তের অনুমোদনের জন্য এটা আমরা ঢাকা প্ল্যান করব। সোনালী ব্যাংকের সাবেক ও বর্তমান কিছু কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের কয়েকটি ধারা উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে। 22 জনকে আসামি করে। আসামি গ্রেপ্তার সহ যে কোনো ধরনের সহযোগিতা চাইলে আমরা অবশ্যই সেখানে সহযোগিতা করব। দেশের তৈরি পোশাক সহ সব শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে সরকার জ্বালানি ব্যবস্থাপনা নীতি প্রণয়ন করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে সিঙ্গাপুরের একটি কোম্পানির সঙ্গে বিদ্যুৎ বিভাগের সমঝোতা স্মারক অনুষ্ঠানে এই কথা জানান তিনি। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা কাজে লাগাতে বায়ু বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের সাথে চুক্তি স্বাক্ষর করল সিঙ্গাপুরের ভেস্টাস এশিয়া প্যাসিফিক উইন্ড টেকনোলজি লিমিটেড। চুক্তি অনুযায়ী বাংলাদেশে চট্টগ্রাম এবং কক্সবাজার ও পটুয়াখালী এলাকায় 100 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব জানান, দেশে ক্রমাগত বিদ্যুতের চাহিদা মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি শক্তিকে কাজে লাগানোর বিকল্প নেই। অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ বিদেশি প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আগামীতে অন্তত ইন্ডাস্ট্রি গ্রোথে, যেটা কিনা টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো $50 বিলিয়ন টার্গেট করেছে এক্সপোর্টের, সেখানে যেন আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং নিরবিচ্ছিন্ন যেন আমরা গ্যাসের ব্যবস্থা করতে পারি। আমরা রিসেন্টলি এনার্জি ম্যানেজমেন্টের একটা নীতিমালা তৈরি করতে যাচ্ছি। দেশের উন্নয়নে তদবির সংস্কৃতি এখনো বড় বাধা বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তার দৈনিক কার্যতালিকার প্রায় 90% তদবিরই অনৈতিক বলেও মন্তব্য করেন মন্ত্রী। সোমবার সচিবালয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে রাষ্ট্রীয় মালিকানাধীন 6টি বিশেষায়িত ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন এম এ মান্নান। এ সময় যে কোনো ধরনের তদবির ও সুপারিশের বাইরে নিষ্ঠার সঙ্গে সব ব্যাংক কর্তৃপক্ষকে কাজ করার আহ্বান জানান তিনি।
1 বছর মেয়াদী এ চুক্তির আওতায় মানব সম্পদ উন্নয়ন, খেলাপি ঋণের হার কমিয়ে আনা, শ্রেণী বিভাজন করে ঋণ দেওয়ার প্রবণতা কমিয়ে কৃষি ঋণের পরিমাণ বাড়ানো সহ বিভিন্ন লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেবে সরকারি এ বিভাগ। আমার কাছে শতকরা 80-90 ভাগ বা 90 ভাগ তদবির আসে যেগুলো আমার কাছে গ্রহণযোগ্য নয় আমি মনে করি আমার বিচারে, সেটা অন্যজনের বিচারে নাও হতে পারে। তবে তদবির যে বাংলাদেশে একটা ভয়ঙ্কর কালচার হয়ে উঠেছে, এটা অস্বীকার করার কিছু নেই। ঝুঁকিপূর্ণ শিশুদের সহায়তায় চাইল্ড হেল্পলাইন 1098-এর কার্যক্রম সম্প্রসারিত করা হয়েছে। সোমবার রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ ও টেলিকম অপারেটর গ্রামীণ ফোনের পক্ষে এ ঘোষণা দেয়া হয়। এ সেবার মাধ্যমে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের 24 ঘন্টা নিরবচ্ছিন্নভাবে তাৎক্ষণিক সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, শিশুদের ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে হেল্পলাইনটি সফলভাবে কাজ করে যাচ্ছে। এবার দেশের বাইরের খবর। ইউরোপের বাইরের দেশগুলোর চাহিদা কমছে জার্মানির রপ্তানি আয়, আর এর প্রভাব পড়ছে দেশটির উৎপাদন খাতে। এর সঙ্গে যোগ হয়েছে ফক্সওয়াগনের কার্বন নিঃসরণের কেলেঙ্কারি, যার মাসুল গুনতে হচ্ছে জার্মানির গাড়ি নির্মাণ শিল্পকে। তবে শিগগিরই দেশটি এ সমস্যা কাটিয়ে উঠতে পারবে বলেই আশা করছেন বিশ্লেষকরা। ইউরোপের শীর্ষ অর্থনীতি জার্মানির মূল চালিকা শক্তি হচ্ছে দেশটির উৎপাদন খাত। শুধু ইউরোপ নয়, এর বাইরের দেশগুলোতেও জার্মান পণ্যের রয়েছে ব্যাপক চাহিদা। কিন্তু সম্প্রতি ভাটা পড়েছে সেই আগ্রহে। বিশেষ করে চীনের অর্থনীতির মন্থর গতির কারণে গত কয়েক মাস ধরে কমেছে জার্মানির পণ্য রপ্তানি, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির উৎপাদন খাত। তবে জার্মানির জন্য আরো দুঃসংবাদ হচ্ছে, দেশের বাইরে তো বটেই, দেশের অভ্যন্তরেও কমছে চাহিদা। সন্দেহের কোনো অবকাশ নেই যে চীন সহ এশিয়ার বিভিন্ন দেশ এবং লাতিন আমেরিকার দেশগুলোর অর্থনীতির নেতিবাচক প্রভাব পড়ছে জার্মানির ওপর। তবে যেহেতু বিশ্বে জার্মান পণ্যের চাহিদা রয়েছে, আশা করি সেটা তারা কাটিয়ে উঠবে। এদিকে কার্বন নিঃসরণ নিয়ে প্রতারণার ঘটনায় বিশ্বজুড়ে কমেছে ফোক্সওয়াগনের অর্ডার। তাদের শেয়ারের দামও কমেছে প্রায় 3%। কিন্তু বিশ্বখ্যাত এই ব্র্যান্ডটির জন্য সুনাম ক্ষুণ্ণ হয়েছে অন্য গাড়ি নির্মাতাদেরও। ফোক্সওয়াগনের কারণে ডেইমলার ও বিএমডব্লিউ কে এখন নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। ফোক্সওয়াগন যেহেতু জার্মান প্রতিষ্ঠান, তাই দেশের অন্য ব্র্যান্ডগুলোকেও এর জন্য ভুগতে হবে। বাজার ফিরে পেতে চীনের পরিবর্তে এখন যুক্তরাষ্ট্রের বাজার ধরায় ব্যস্ত জার্মানি। তবে রপ্তানি কমলেও চলতি বছর প্রবৃদ্ধি 1.8% হবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির সরকার। নাজিয়া শাকুর, সময় সংবাদ। জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগনকে দেয়া ঋণ দ্রুতই ফিরিয়ে নিতে পারে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক ইআইবি। সম্প্রতি এমনটাই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, কার্বন নিঃসরণ কমাতে ফক্সওয়াগনকে আরও উন্নত মানের ইঞ্জিন তৈরির জন্য 1919 সালে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানকে 460 কোটি ইউরো ঋণ দেওয়ার চুক্তি করেছিল ইআইবি। কিন্তু ফক্সওয়াগন সে অর্থ ইঞ্জিনের উন্নয়নে ব্যয় করছে না। সম্প্রতি অতিরিক্ত কার্বন নিঃসরণের কারণেই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। ইআইবির অঙ্গীকার অনুযায়ী ফক্সওয়াগনকে আরও $180 কোটি ঋণ দেওয়ার কথা রয়েছে। তবে ইআইবির অনুসন্ধানে উঠে আসা তথ্যের উপর নির্ভর করছে ফক্সওয়াগনকে আর ঋণ দেয়া হবে কিনা। দর্শক, এবারে জানিয়ে দেব দেশের পুঁজিবাজারের খবরাখবর। যোগ দিচ্ছি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট dscbd.org-তে। যেটা লক্ষ্য করেছিলাম আমরা গতকালকে, দিন শেষে লেনদেন দাঁড়িয়েছিল 416 কোটি টাকা এবং ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্সে যোগ হয়েছিল 48 পয়েন্ট। সেখান থেকে আজকে সকালে এখন পর্যন্ত যতটুকু লেনদেন হয়েছে সেখানেও একই রকম ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে। গতকালকের ধারাবাহিকতাই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই লেনদেন চলছে দেশের এই প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। ডিএসসি এক্সে এখন পর্যন্ত যোগ হয়েছে প্রায় 16 পয়েন্টের মতো। সূচক দাঁড়িয়েছে ডিএসসি এক্স 4791 পয়েন্টে এবং ডিএসসি সরিয়া সূচকে যোগ হয়েছে 2 পয়েন্ট। ডিএসসি বাছাই সূচক 30 ইন্ডেক্সে যোগ হয়েছে 7 পয়েন্টের মতো।
এবং লেনদেন হয়েছে এখন পর্যন্ত 135 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, যেখানে লেনদেন হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 151টির, দর কমেছে 79টির এবং অপরিবর্তিত প্রতিষ্ঠান রয়েছে 52টি। যদি টপ 20-তে লেনদেনের দিক থেকে টাকার অঙ্কে কারা জায়গা করে নিয়েছে সেই বিষয়টি যদি আমি আপনাদেরকে জানাই, সেখানে লক্ষ্য করা যাচ্ছে যে প্রথমেই রয়েছে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেড, অবস্থান করছে টপ 20-র একদম শীর্ষে। 51 টাকা 40 পয়সায় লেনদেন হচ্ছে এবং এটাই আজকে ব্র্যাক ব্যাংকের সর্বোচ্চ দর। বিএসআরএম স্টিল অবস্থান করছে টপ 20-র 2 নম্বরে, 94 টাকায় লেনদেন হচ্ছে এই মুহূর্তে, 94 টাকা 50 পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। এমারাল্ড ওয়েল অবস্থান করছে 3 নম্বরে, 51 টাকা 20 পয়সায় লেনদেন হচ্ছে, 51 টাকা 20 পয়সাই আজকের সর্বোচ্চ দর। এবং 4 নম্বরে আছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, 114 টাকায় লেনদেন হচ্ছে, সর্বোচ্চ দরও 114 টাকা। 5 নম্বরে উঠে এসেছে সিমেন্ট খাতের প্রতিষ্ঠান লাফার্জ সুরমা সিমেন্ট, লেনদেন হচ্ছে 99 টাকা 90 পয়সায় লাফার্জ সুরমা সিমেন্ট এবং সর্বোচ্চ লেনদেন হয়েছে আজকে 101 টাকা 80 পয়সায়। বিএসআরএম লিমিটেড অবস্থান করছে টপ 20 6 নম্বরে, 129 টাকা 30 পয়সায় লেনদেন হচ্ছে, 132 টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। এন পলিমার উঠে এসেছে 7 নম্বরে, 111 টাকা 40 পয়সায় লেনদেন হচ্ছে, সর্বোচ্চ দরও এন পলিমারে 111 টাকা 40 পয়সা। MHSML অবস্থান করছে 8 নম্বরে, 41 টাকা 10 পয়সায় লেনদেন হচ্ছে এই মুহূর্তে। বেক্স ফার্মা ওষুধ খাতের প্রতিষ্ঠান, লেনদেন হচ্ছে 74 টাকা 30 পয়সায়, উঠে এসেছে টপ 20-র 9 নম্বরে। সিরামিক খাতের প্রতিষ্ঠান আরএকে সিরামিক্স, লেনদেন হচ্ছে 69 টাকা 40 পয়সায়, সর্বোচ্চ দরও আজকে 69 টাকা 40 পয়সা এবং টপ 20-র 10 নম্বরে অবস্থান করছে। আরও যেসব প্রতিষ্ঠান রয়েছে ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, আমান ফিড, ইউনাইটেড এয়ার, ইউসিবিএল, সিএনএটেক্স, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, আইএফআইসি, অলিম্পিক এক্সারসাইজ লিমিটেড এবং জিবিবি পাওয়ার। তো দর্শক, এই ছিল আমার হাতে দেশের পুঁজিবাজারের সবশেষ খবরাখবর। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেয়ার প্রস্তাব অনুমোদন পেল না একনেকে, লুই আইকানের নকশা পরিবর্তিত রেখে নতুন প্রস্তাবনার নির্দেশ। নানা নিয়মের বেড়াজাল আর ব্যাংকের অসহযোগিতায় এসএমই ঋণ সুবিধা নিতে না পারার অভিযোগ অনেক উদ্যোক্তার, কেন্দ্রীয় ব্যাংক বলছে প্রতিনিয়ত বাড়ছে ঋণ গ্রহণের হার। এবং বরিশালে বিদেশি নাগরিকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, দাবি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর, নানা পদক্ষেপে সন্তুষ্ট ভ্রমণকারীরাও। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv, সঙ্গে থাকুন সময়ের।